আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। রাবেয়া খুশি হয়ে চলে গেলেন। অর্ণি দরজা আটকে মাহাতিরকে নিয়ে বিছানায় বসলো। রাফাত চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া ভাবি কি শুরু করেছে আমি বুঝতে পারছি না। এতটুকু একটা বাচ্চাকে ফেলে দুজনই গায়েব, এটা কেমন কথা? অর্ণি খুব আনন্দ লাগছে মাহাতির আজ রাতে তার কাছে থাকবে। এ ব্যাপারটাই তাকে আনন্দ দিচ্ছে। অরণির যে বাচ্চা কাচ্চা খুব পছন্দ তা না, কিন্তু মাহাতিরকে তার ভালো লাগে কি জানি, হয়তো রাফাতের মতো দেখতে বলেই। অরণি খুশি খুশি কণ্ঠে বলল, সমস্যা নেই, আজ রাতের জন্য না হয় আমাদের কাছেই থাকুক। তুমি ওকে সামলাতে পারবে সারা রাত? কেন পারবো না? বিয়ে করার কথা বলেছি আমি। প্যাম্পার্স আছে তো। একটা বাচ্চার সারা রাত 3-4টা প্যাম্পাস লাগে, একটা প্যাম্পাস দিয়ে তো কিছু হবে না। তাহলে এখন উপায়? দাঁড়াও, ব্যবস্থা করছি। রাফাত ম্যাট্রেসের নিচ থেকে প্লাস্টিক ব্যাগ বের করলো। সেটা মাহাতিরের শোবার জায়গায় রাখলো। তারপর অরণির একটা পুরনো শাড়ি ছিঁড়ে কয়েক টুকরো বানালো। এগুলো কাঁথার কাজে লাগবে। অরণি হেসে বলল, বাবা, ভালোই তো বুদ্ধি তোমার। সব ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করে ফেলতে পারো। অবশ্যই এক্সপিরিয়েন্স থাকা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে। রাফাত হাসলো। অরণি মাহাতিরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেলল। এই প্রথম কোনো বাচ্চা তার কোলে ঘুমিয়েছে। এর আগেও জারাকে সে অনেকবার কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু জারা তার কোলে ঘুমতো না। শেষমেশ মায়ের কোলে গিয়েই ঘুমাতো। মাহাতিরকে বিছানায় শুয়ে তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অরণি। কি নিষ্পাপ কোমল একটা চেহারা। অরণির ইচ্ছে করছে বারবার চুমু দিতে। রাফাত বলল, ঘুমিয়েছে? হুম। তাহলে এবার দয়া করে আমার দিকে একটু তাকাও। আবেদন শুনে অরণি হেসে ফেলল। রাফাতের দিকে ঘুরে বলল, বলো। রাফাত অরণিকে চুমু দিল। সেই চুমুর শব্দেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক মাহাতিরের ঘুমটা ভেঙে গেল। সে নড়েচড়ে উঠে মুখ ভেঙে কাঁদতে শুরু করলো। রাফাত বিরক্ত গলায় বলল, দূর শালা। অরণি অবাক হয়ে বলল, ভাইপোকে কেউ শালা বলে? রাফাত তীক্ষ্ণ শব্দে বলল। শালার ভাইপো। অরণি মাহাতিরকে আবার ঘুম পাড়ালো, কিন্তু এবার মাহাতির অরণির শাড়ি হাতের মুষ্টি ধরে ঘুমিয়ে গেল। রাফাত দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, দেখছো কি চালাক, একটা দিতে মন চাইছে এখন। অরণি হাসতে হাসতে বলল, বাচ্চা মানুষ, একা শুতে ওর ভয় লাগবে না? প্লিজ, আজকে অন্তত একটু স্যাক্রিফাইস করি আমরা। একা শুতে হচ্ছে কোথায়, শুধু আমার দিকে একটু ফিরবে, এটাও সহ্য হচ্ছে না ব্যাটার। অরণি খিলখিল করে হাসছে। তার খুব মজা লাগছে। মনে হচ্ছে মাহাতির তার বাচ্চা। রাফাত অরণির শাড়িটা সরিয়ে মাহাতিরের হাত দিয়ে দিয়ে দিল আর অরণিকে নিজের কাছে টেনে আনলো। অরণি বলল, এটা কি হচ্ছে? চালাকি। তোমার শাড়ি ওইদিকে থাকুক, ভাববে তুমি ওর পাশে শুয়ে আছো, আর কাঁদবে না। দারুণ বুদ্ধি। আমার বুদ্ধি তো দারুণ হবেই। কিন্তু মাহাতিরকে বেশিক্ষণ সামলে রাখা গেল না। সে ঠিক বুঝে ফেলল। শাড়ি সরিয়ে আবার কাঁদতে লাগলো। অরণিকে আশেপাশে খুঁজতে লাগলো। রাফাত রেগে মাহাতিরের দিকে তাকিয়ে আছে। অরণি হেসে বলল, তোমার ভাইপো না, তাই তোমার মতোই বুদ্ধি। রাফাতের মেজাজ খুব খারাপ হলো। অরণি মাহাতিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। এবার মাহাতির চুপ। অথৈ আর শারমিনকে গেস্ট রুমে শুতে দেওয়া হয়েছে। গেস্ট রুমটা বিশাল বড়। এক পাশে বিছানা, আলমারি, অনেকটা বড় বেডরুমের মতো। আরেক পাশে সোফা আর বুকশেলফ, একদম লিভিং রুমের মতো। ঋতু শারমিনদের বিছানা করে দিল, মশারি খাটিয়ে দিল। অথৈয়ের মন এখন কিছুটা ভালো। সন্ধ্যাটা তার আজ ভালোই কেটেছে ঋতু আর উর্মির সাথে গল্প করে। নীলিমাও খুব মিশেছে অথৈয়ের সঙ্গে। মানুষে গমগম করা এই বাড়িটাতে আসার পর হাসিবের কথা তার একদমই মনে পড়েনি, কিন্তু মায়ের সঙ্গে যখন ঘুমোতে এলো তখন মনে পড়ল। এখন আবার একটু একটু মন খারাপ লাগছে। তারা যখন এই রুমে প্রথম এসেছিল তখন চশমা পরা একটা ছেলেকে দেখেছিল বই পড়তে। এখন অবশ্য এই ছেলেটা নেই। ঋতু তাদের সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেল। একটু পরেই ছেলেটা আবার ঘরে এলো। অত ছেলেটাকে দেখে একটু চমকে গেল। এত রাতে সে কেন এসেছে? তাহসিনের হাতে একটা খোলা বই। সে শারমিনের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আন্টি, আপনারা তো এখানে ঘুমাচ্ছেন, আমি যদি পর্দার ওই পাশে ডিম লাইট জ্বালিয়ে একটু পড়াশোনা করি তাহলে কি অসুবিধা হবে? শারমিন দ্বিগুণ বিনয়ের সঙ্গে বললেন, একদম না, কিসের অসুবিধা, তুমি পড়ো। আসলে আন্টি, অসুবিধা হলে বলতে পারেন, তাহলে আমি লিভিং রুমে চলে যেতাম, কিন্তু সেখানে আলো জ্বালানো থাকলে আবার ঋতু আপুর
ঘুমাতে কষ্ট হয়ে যাবে। ওখানে দরজা নেই তো, লিভিং রুমের আলো সরাসরি ওখানেই পড়ে। আরে আমি বললাম না, কোনো অসুবিধা নেই, তুমি পড়ো, পড়ে যাও। আচ্ছা, কিসে পড়ো তুমি? এইচএসসি পাশ করেছি, এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করব। খুব মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে, ভালো কিছু হবে। ধন্যবাদ আন্টি। তাহসিন চলে গেল। যাওয়ার আগে পর্দা ভালো মতো টেনে দিয়ে গেল। তারপর ডিম লাইটটা জ্বালালো। দুবার জিজ্ঞেস করলো। আলোতে সমস্যা হচ্ছে না তো আন্টি? শারমিন দুবারই উত্তর দিলেন। কোনো সমস্যা নেই। অথই পুরো ব্যাপারটা দেখছে, তার বিরক্ত লাগছে। শারমিন আগ্রহী কণ্ঠে বললেন, ছেলেটি কি ভালো, দেখেছিস? সবাইকে নিয়ে চিন্তা করে। অরণির মুখে ওর অনেক প্রশংসা শুনেছি। সারাদিন নাকি পড়াশোনা করেই টাকায়। এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে। এমন ছেলে থাকলে মা বাবার আর কিছু লাগে না। আবার ব্যবহারও কত সুন্দর। অথই বুঝতে পারছে না মা কেন এত প্রশংসা করছে ছেলেটার। অথয়ের কাছে তো ছেলেটাকে খুব বিরক্তিকর মনে হলো। এখানে দাঁড়িয়ে এসে 2 মিনিট মায়ের সঙ্গে কথাও বলেছে, কিন্তু একবারও অথয়ের দিকে ফিরে তাকায়নি। কেন? অথয় কি ফেল না, নাকি তার দিকে তাকালে চোখে ডায়রিয়া হবে? ছেলেটা এমন ভাব করলো যেন অথয় বলে এখানে কেউই নেই। খুবই অস্বস্তিকর ব্যাপার। এমন ভাবাওয়া ছেলে সে কখনো দেখেনি। পরদিন ছিল শুক্রবার। রাহাত দীপ্তিকে নিয়ে বাড়ি ফিরল। দীপ্তি কেঁদে কেটে অস্থির। ননদের নামে বিচার দিয়েছে স্বামীর কাছে। রাহাত, নীলিমা, রুমা, তানজিমা আর উর্মিকে ধমক দিয়ে দীপ্তির কাছে মাপ চাওয়ালো, কারণ তারা দীপ্তির পরিবার নিয়ে ঠাট্টা করেছিল। এত কিছুর পরেও দীপ্তির রাগ কমলো না। রাফাতকেও নাকি মাপ চাইতে হবে, না হলে সে রাফাতের সাথে কথা বলবে না। রাফাত স্পষ্ট জানিয়ে দিল, কথা না বললে নেই। মাফ চাওয়ার মতো কোনো অপরাধ আমি করেছি বলে মনে হয় না। যদি করতাম তাহলে বলতে হতো না, আমি নিশ্চয়ই মাফ চাইতাম। রাবেয়া দীপ্তিকে খুব তেল মালিশ করলেন। শত হলেও বড়লোক বাড়ির মেয়ে, তার জন্য 7 খুন মাফ। উর্মি ছাড়া বাকি ননদরা এত কিছুর পরেও দীপ্তির বলতে পাগল। তাদের প্রধান সমস্যা অরণিকে নিয়ে। বিশেষ করে রুমা অরণিকে দেখলেই হিংসায় জ্বলে পড়ে কয়লা হতে থাকে। তাই তারা একজোট হয়ে অরণিকে জ্বালানোর জন্যই ইচ্ছে করে দীপ্তির সাথে ভালো ব্যবহার করে। বড় ভাবি থুতু ফেললে সেটাও তাদের কাছে সুন্দর। দীপ্তি তার মাকেও সাথে করে বেড়াতে এনেছে। সবাই তাকে আদর আপ্যায়ন করলো। অথচ অরণির মাও এই বাড়িতেই আছেন। দীপ্তির মাকে মাথায় তুলে সকলে যেভাবে নাচছে, শারমিনের সাথে তেমন কিছুই করা হয়নি। দুপুরে খাওয়ার সময় রাবেয়া দীপ্তির মায়ের পাতে মাংস তুলে দিলেন। সব হাতে হাতে এগিয়ে দিলেন। খোশ মেজাজে গল্প করলেন। শারমিনের সাথে তেমন কিছুই করলো না, যেন তিনি এ বাড়ির অতিথিই নন। দীপ্তির মাই কেবল অতিথি। আসলে যে যতই অন্যায় করুক, টাকার কাছে সব ঢাকা পড়ে। এই হলো আমাদের সমাজের নিয়ম। শারমিন বিকালে অরণির ঘরে এসে জানালেন তিনি সন্ধ্যায় চলে যেতে চান। রাফাত যেন তাদের পৌঁছে দেয়। অরণির মনটা প্রচণ্ড খারাপ হলো। সে জানে মা কেন চলে যেতে চাইছেন। গতরাতে যে মাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছিল সেটা অরণি জানতো না। যদি জানতো তাহলে অবশ্যই মাকে নিজের রুমে এনে রাখতো। প্রয়োজনে নিজেরা বাহিরে চলে যেত। আহারে, শ্বশুরবাড়িতে মাকে যোগ্য সম্মানটুকুও দেওয়া গেল না। এই বাড়িটা যদি সম্পূর্ণ তার নিজের বাড়ি হতো, তাহলে অরণি মাকে রানীর আসনেই বসিয়ে রাখতো। সেও চায় না মা এখানে থেকে আর অপমানিত হোক। অরণির সাথে সাথে রাফাতকে বলল মাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। রাফাত হয়তো পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেছিল। সে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। এতে যদি সকলের মন ভালো হয়। অরণি আর অথই সেজেগুজে তৈরি হলো। রাফাত গাড়ি বের করলো। এসব দেখে রাবেয়া বায়না করলেন তিনিও যাবেন। ঘুরতে যাওয়ার শখ তার হলো আনা। রাবেয়ার সাথে বাকিরাও লাইন ধরলো। এবার মনে হচ্ছে বাড়ির সব সদস্যকে নিয়ে যেতেই হবে। সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সিদ্ধান্ত হলো সবাই ঠিকানা রেস্টুরেন্টে যাবে। এক গাড়িতে সবার জায়গা হবে না, তাই বড় 2টা মাইক্রো ভাড়া নেওয়া হলো। রাফাত ঠিক করেছিল অরণিকে নিজের পাশে বসাবে। তারপর মাঝ রাস্তায় তারা নেমে গিয়ে আলাদাভাবে রিক্সায় করে আসবে। এতে রোমান্টিক রিক্সায় বা রাউডিংও হবে, আবার কিছু সুন্দর সময়ও কাটবে। অরণি রাস্তার ধারে ফুচকা খাবে। রাফাত তাকে ছবি তুলে দিবে। কিন্তু সব আশায় পানি ঢেলে রাবেয়া অরণিকে নিয়ে অন্য মাইক্রোতে উঠে পড়লেন। এমনভাবে সবার সামনে অনুরোধ করলেন যে অরণি নিষেধ করতেও পারল না। রাফাত গাড়িতে উঠে অরণিকে কোথাও খুঁজে না পেয়ে ফোনে টেক্সট করলো। অরণি তখন জানালো সে অন্য মাইক্রোতে চলে গেছে। রাফাতের মেজাজটাই খারাপ হয়ে গেল। রাফাত কক্সবাজার যাওয়ার 2টো টিকিট কিনেছে। 2 সপ্তাহের ট্যুর। তাদের রিসোর্টে অনেকটা সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যাবে এমন জায়গায়। ঈদের পরেই ওরা রওনা হবে। রাবেয়া এসব শুনে বায়না ধরলেন তিনিও যেতে চান। শাশুড়ির কথা শুনে অরণি সম্পূর্ণ হতবাক। প্রথমে সে ভেবেছিল রাবেয়া বুঝি মজা করছেন,
কিন্তু সন্ধ্যায় বাড়িতে মেহমান এলো, রাবেয়ার বোনের পরিবারের লোক। তাদের কাছে কান্নাকাটি করে রাবেয়া বলেছেন, আমার ছেলে আর ছেলের বউ কক্সবাজার ঘুরতে যাবে, কিন্তু আমাকে একবারও যেতে বললো না। আমার কি শখ আহ্লাদ নেই? সমুদ্র এত পছন্দ করি, আমাকে রেখে ওরা কিভাবে চলে যাচ্ছে? আরও অনেক কীর্তন গাওয়া শুরু করলেন। কেউ রাবেয়াকে কিছু বোঝাতেও চাচ্ছে না। এ ধরনের কথা শোনার পর অরণির ধারণা তার মতো সকলেই হতভম্ব। তবুও রাবেয়া দমলেন না। তিনি অরণিকে পই পই করে বলে দিলেন রাফাত বাড়ি ফিরলে তিনি এই বিষয়ে কথা বলবেন। রাতে রাফাত ফিরলে অরণি প্রথমে বিষয়টা তুলল। 2টা টিকিট কাটা তোমার একদম উচিত হয়নি, 3টা কাটলে ভালো তো। রাফাত ভ্রু কুচকে বলল, কিসের টিকিট? কক্সবাজারের। অরণি নির্বিকার গলায় বলল। মাও আমাদের সাথে যেতে চাইছেন। কথাটা শুনে রাফাতের বিষম উঠে গেল। অরণি হাসতে লাগলো। রাফাত নিজেকে সামলে বলল, মা কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন? এসব কি শুরু করেছেন? তোমার মা, তুমিই জানো। আমাকে বলছেন তুমি বাড়ি ফিরলে তোমাকে যেন কথাটা জানাই। তুমি নাকি অবশ্যই রাজি হবে। রাজি হওয়ার প্রশ্নই আসছে না। মা যদি আমাদের সাথে যান তাহলে বাড়ির অন্য সদস্যরাও যেতে চাইবে। এটা নিশ্চয়ই কোনো ফ্যামিলি ট্যুর না যে দল বেঁধে সবাই যাব। মা কিন্তু তাই ভাবছেন। আমি মায়ের সাথে কথা বলবো। রাফাত সাথে সাথে উঠে গেল রাবেয়ার সাথে কথা বলার উদ্দেশ্যে। রাবেয়া ছেলেকে পেয়ে হাসি মুখে বললেন, রাফাত, এসেছিস তুই? ভালো হলো, তোর সাথে জরুরি কথা ছিল। রাফাত নরম গলায় বলল, মা, যদি কথাটা কক্সবাজারে যাওয়ার ব্যাপারে হয় তাহলে সরি, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এটা তো কোনো ফ্যামিলি ট্যুর না। ফ্যামিলি ট্যুর আবার কি? আমি নিজে যেতে চাইছি, তুই আমাকে নিবি না? তুই জানিস না আমার সমুদ্র কত পছন্দ। বউয়ের সাথে ঘুরে বেড়াবি আর মা গেলেই সমস্যা। বয়স হয়েছে দেখে আমার কি কোনো শখ আহ্লাদ নেই? আমারও ইচ্ছে করে ঘুরতে। তুমি ঘুরতে যেতে চাইলে আমি তোমাকে আলাদা করে নিয়ে যাব মা। দরকার পড়লে আমরা সবাই মিলে যাব, কিন্তু এইবার না প্লিজ। এইবার না কেন? রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে সরাসরি বলল, কারণ এইটা আমাদের হানিমুন ট্রিপ। তোমাকে কি আমি আমার হানিমুনেও নিয়ে যাব? সমস্যা কি নিয়ে গেলে? আমি মা হিসেবে ছেলের কাছে যাওয়ার আবদার করতে পারি না? নির্মল সাহেব পুরো কথোপকথন শুনছিলেন। এবার চুপ থাকতে না পেরে বললেন, রাবু, তুমি হানিমুনে যেতে চাইলে আমার কাছে আবদার করো, ছেলের কাছে কেন? ছেলে বউয়ের সাথে তো কেউ হানিমুনে যায় না, স্বামীর সাথে যায়। কি আর করা, তোমার যখন এত শখ, বুড়ো বয়সে আবার না হয় গেলাম। স্বামীর টিটকিরির গায়ে মাখলেন না রাবেয়া। তিনি নিজের মতো বায়না করেই গেলেন। কান্নাকাটি পর্যন্ত করলেন, এমনকি দুপুরে খাওয়া বন্ধ করে দিলেন। অর্ণি এসব দেখে হেসেই খুন। শাশুড়ির সামনে অবশ্য হাসে না, কিন্তু আড়ালে রাফাতকে নিয়ে খুব হাসে। রাফাত আর কি বলবে? মায়ের আচরণে নিজেই লজ্জা হতভম্ব। একদিন রাফাত আর অর্ণি অন্ধকার ছাদে বসে গল্প করছিল। হঠাৎ রাফাত কি মনে করে যেন জিজ্ঞেস করলো, তুমি খুশি তো অরুণী? মাগি সত্যি তোমাকে আর জ্বালায় না? অন্ধকারে অরণির চেহারায় ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করা গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, আগে তিনি খোঁচা মারতেন, অপমান করতেন, মাঝে মাঝে সহ্য সীমার বাইরে গেলে আমিও অনেক কথা বলে ফেলতাম। কিন্তু এখন তিনি খুব ভালো ব্যবহার করেন, তাই বিপরীতে আমি খারাপ ব্যবহার করতে পারি না। যা বলেন তাই শুনতে হয়। হাসি মুখে কোনো কাজের কথা বললে নিষেধ করা যায় না, কষ্ট হলেও করে দিতে হয়। আমাকে কখনো বলেনি তো। বলি না, তুমি হয়তো ভাববে আমারই সমস্যা। তোমার মা ভালো ব্যবহার করলেও আমার প্রবলেম, খারাপ ব্যবহার করলেও আমার প্রবলেম। তাহলে আমি কি চাই এটাই নিশ্চয়ই জিজ্ঞেস করবে।